অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি এবং হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্তর বিয়ের ব্যাপারে শুরু থেকেই আপত্তি ছিল হেমন্ত জায়া বেলা মুখোপাধ্যায়ের। হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলের বিয়ের কথা পারতেই বেলা মুখোপাধ্যায় বেঁকে বসেন। তিনি কিছুতেই ছেলের বিয়ে তাড়াতাড়ি দেবেন না। অথচ হেমন্ত মুখোপাধ্যায় চেয়েছিলেন তাড়াতাড়ি জয়ন্তর বিয়েটা হয়ে যাক। তিনি জেদ ধরে বসেছিলেন। এর পেছনে একটা সংগত কারণ ছিল। মৌসুমী চ্যাটার্জির বড় পিসিমার ক্যান্সার হয়েছিল। সেটা ছিল লাস্ট স্টেজ। তার আদরের ইন্দুর বিয়েটা তিনি দেখে যেতে চেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় তাকে কথা দিয়েছিলেন বিয়েটা তিনি দেখে যাবেন। সেই জন্য জয়ন্ত মৌসুমীর বিয়ের ব্যাপারে এতটা জেদ ধরে বসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। মৌসুমী চট্টোপাধ্যায় সাক্ষাৎকারে বললেন, আমার শাশুড়ি মা বেলা মুখোপাধ্যায় আমার শ্বশুরমশাইকে স্পষ্ট জানিয়ে দেন, জয়ন্তর এত তাড়াতাড়ি বিয়ে দিলে পুত্রবধূ হিসেবে তাঁর বাড়িতে আমাকে তিনি ওঠার অনুমতি দেবেন না। স্ত্রীর এতটা চাপের কাছেও হেমন্ত কাকু নতি স্বীকার করেননি। যদিও পিসিমা আমার বিয়েতে আসতে পারেননি, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার আগে বিয়ের জোর পড়েই জয়ন্ত আর আমি ভবানীপুরের বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে এসেছিলাম। মৌসুমী চ্যাটার্জি বললেন, আমার শ্বশুরমশাই সাংসারিক ব্যাপারেও খুবই বাস্তববাদী ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, বিয়ের পর তোমরা দুজন আলাদা বাড়িতে থাকবে। আমার মা আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করেছিলেন, হেমন্তবাবু আমার মেয়ে জামাই আলাদা থাকবে কেন? উনি তখন বলেছিলেন, দেখুন আমার এত বড় পরিবার, দুটো ছেলে মানুষের বিয়ে হয়েছে, তার মাঝে এরা থাকলে মোটেও শান্তিতে থাকতে পারবেন না। আমি চাই না সকলের সঙ্গে থেকে জয়ন্ত এবং ইন্দু অশান্তি ভোগ করুক। ওরা আলাদা থাকুক, আমি চাই। এতেই স্বাধীনভাবে ওরা নিজেদের জীবনকে গুছিয়ে নিতে পারবে। বান্দ্রায় মে ফেয়ার বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে বাবু আর আমি নতুন সংসার পেতেছিলাম। কয়েক মাস ছিলাম। তারপর আমরা পালি হিলের নিভানায় একটা ফ্ল্যাট কিনে তাতে উঠে যাই। হেমন্ত মুখোপাধ্যায় পুত্রবধূকে প্রথমেই বলেছিলেন, তুমি ছবিতে কাজ করো, বাড়িতে চুপচাপ বসে থাকলে তোমাদের জীবনটা কিছুদিনের মধ্যেই একঘেয়ে হয়ে যাবে। আমি চাই না যে তুমি আমার শ্যালক শ্যালিকার পরিবারের মধ্যে থাকো। স্বাধীনভাবে কিছু করো, যাতে কেউ তোমার ওপরে কখনো শুধু শুধু খবরদারি করতে না পারে। আমি চাই জয়ন্তও নিজে কিছু করুক। তবে হেমন্ত মুখোপাধ্যায় একটা চাপা দুঃখ ছিল। সেই সময় জয়ন্ত যে কাজেই হাত দিতেন সেই কাজেই অকৃতকার্য হচ্ছিলেন। মৌসুমী বলেছিলেন, আমার শ্বশুরমশাই একদিন বললেন, রাজ খোসলা, শক্তি সামন্ত এরা সবাই রয়েছে, ওদের ছবিতে তুমি কাজ করো, তোমার মধ্যে অভিনয়ের ক্ষমতা আছে। বড় বড় পরিচালকের ছবিতে কাজ করলে তোমার অভিনয়ের ক্ষমতা আরও বাড়বে বলে আমার ধারণা। হিন্দি ছবির যোগাযোগ আমার শ্বশুরমশাইয়ের মাধ্যমেই হলো। প্রথম দিকে 4টে ছবি করার সমস্ত কথাবার্তা পাকাপাকি হয়ে গেল। সাইন করলাম। আমার প্রথম সাইন করা হিন্দি ছবি কাচ্চে ধাগে, পরিচালক রাজ খোসলা। তবে প্রথম রিলিজ করলো শক্তি আঙ্কেলের অর্থাৎ শক্তি সামন্তের অনুরাগ ছবিটি। বোম্বের খার জিমখানায় মৌসুমীর বিয়ের রিসেপশন হয়েছিল। লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে সাজিয়ে গুছিয়ে মৌসুমীকে নিয়ে এসেছিলেন খার জিমখানায়। হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, লতা, আমি তোমাদের 2 বোনের ওপর সব ভার দিচ্ছি। মৌসুমীকে তোমরাই তৈরি করে খার জিমখানায় নিয়ে আসবে। আমার বাড়ির লোকেদের ওপর খুব ভরসা করতে পারছি না। হেমন্ত মুখোপাধ্যায়ের অনুরোধে শিরোধার্য করে লতাজি এবং আশাদি নির্দিষ্ট সময়ের ভেতরেই খার জিমখানায় নিয়ে এসেছিলেন নববধূ মৌসুমীকে। হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ বলেই বিশেষ করে লতাজির সঙ্গে এক মধুর পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে মৌসুমীর। বলেছিলেন, আমার শ্বশুরমশাইয়ের মাধ্যমে অনেক নামি দামি মানুষের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়। হেমন্ত মুখোপাধ্যায় পাশে না থাকলে মৌসুমী চ্যাটার্জি হিন্দি ছবিতে বেশি দূর এগোতে পারত না। উনি আর নেই, খবরটা পেয়েই ছুটে এসেছিলাম কলকাতায়। মনে হয়েছিলাম আমি অনাথ, এতটাই নির্ভরশীল ছিলাম আমার শ্বশুরমশাইয়ের ওপরে। উনি ছিলেন আমার মা বাবার সমান। মৌসুমী বললেন, আমার মনে আছে আমার মাসি শাশুড়িরা মাঝে মাঝে আমাকে একটু ব্যঙ্গ করেই বলতেন, ওই এসেছে হেমন্তদার
চোখের কালো মণির বরফিটা। কারণ ওরা ভাবতেন আমি যদি চাঁদও চাই আমার শ্বশুরের কাছ থেকে, উনি তাই এনে দেবেন। আর আমার পর আমার বড় মেয়ে পায়েলই হয়ে উঠল হেমন্ত মুখোপাধ্যায়ের সত্যিকারের চোখের মণির বরফিটা। যখনই বলতাম আমাকে একটা গান শোনাও না 2 লাইন, তখন উনি বাথরুমে দাড়ি কাটুন কি খবরের কাগজ পড়ুন কিংবা কারোর সঙ্গে কথা বলুন, গেয়ে শোনাতেনি, কখনো না বলেননি। এই কথাটা আমি যখন অভিনেতা রঞ্জিত মল্লিককে বলেছিলাম উনি বিশ্বাসই করেননি, বললেন এ হতেই পারে না। আমার এই কথাটা পরখ করার জন্য একদিন রঞ্জিতবাবু শুটিং থেকে আমাদের বাড়িতে এলেন। সেই সময় আমার শ্বশুর দাড়ি কাটছিলেন। আমি রঞ্জিতবাবুকে বললাম, আচ্ছা তাহলে দেখুন। শ্বশুরমশাইকে বললাম, এই গানের 2টো লাইন শোনাও তো একটু। উনি কিছুটা অবাক হয়ে বললেন, এখন? বললাম, হ্যাঁ এখনই। শুনবি? আচ্ছা শোনাচ্ছি। আমার শ্বশুরমশাই গাইলেন। রঞ্জিতবাবু হো হো করে হেসে উঠলেন। আমার শ্বশুরমশাই জিজ্ঞেস করলেন, কি হলো, ভুল গাইলাম নাকি? রঞ্জিতবাবু ব্যস্ত সমস্ত হয়ে বললেন, না না। তখন আমি বললাম, তোমাকে আমি যখনই গাইতে বলি তুমি আমাকে নিরাশ করো না। এটা রঞ্জিতবাবু বিশ্বাসই করতে চাইছিলেন না। পারিবারিক জীবনে কেমন ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়? মৌসুমী বললেন, এত ব্যস্ত সত্ত্বেও শ্বশুরমশাই খুব ঘরোয়া ছিলেন। বোম্বেতে কাজের জন্য থাকতে হতো ঠিকই, কিন্তু তার মন পড়ে থাকতো কলকাতায়। গীতাঞ্জলিতে থাকতে থাকতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠতেন, বলতেন দূর, বোম্বে আর ভালো লাগছে না, কলকাতায় পালাতে পারলে বাঁচি। উনি শুধু নিজের পরিবারের প্রতি যত্নশীল ছিলেন না, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের জন্য প্রাণপাত করতেন। মাসের প্রথমে যাকে যা দিতে হবে আলাদা খামে টাকা ভরে পৌঁছে দিতেন। যে কথা আজ স্পষ্ট করে বলতে চাই, হেমন্ত মুখোপাধ্যায়কে সবাই তার ভালো মানুষের সুযোগ নিয়ে ব্যবহার করেছেন। পরনিন্দা পরচর্চা বা কারো সমালোচনা করতেও শুনিনি কখনো। উদাত্ত কণ্ঠে মতোই তার মনটাও ছিল উদার, নিজেকে উজাড় করে দিতেন সকলের জন্যে। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ নিয়ে মৌসুমী একটু দুঃখ করে বলেছিলেন, করোনা আবহে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। এইরকম একটা কিংবদন্তি গায়কের জন্মশতবার্ষিকীটাই আর পালন করা হলো না। সমস্ত হেমন্ত অনুরাগের কাছে এর থেকে কষ্টের কিছু হয় না। তবে বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাবো, তারাই হৃদয়ের সুগভীরে ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছেন হেমন্ত মুখোপাধ্যায়কে। তার গাওয়া অজস্র গান আমাদের মনের মণিকোঠায় রয়েছে। তবে বিশেষ কয়েকটা গান আমার খুব পছন্দের। দিনের শেষে, ঘুমের দেশে, আমার গানের স্বরলিপি লেখা রবে, আমি ঝড়ের কাছে রেখে গেলাম, ঘুম নেই কেন চোখে, পথে এবার নামো সাথী, রানার গায়ের বধূ প্রভৃতি। খালি গলায় হেমন্ত মুখোপাধ্যায় মৌসুমীকে গান শোনার প্রসঙ্গ একদিন বিশ্বজিতের কাছে তুলতেই উনি খুশি হয়ে বললেন, আমারও সুযোগ হয়েছে খালি গলায় হেমন্তদার গান শোনার। রাতে খাওয়া দাওয়ার পর প্রায় বলতেন, বিশু চলো জুহু বিচে একটু হাওয়া খেয়ে আসি। মেজদার পরনের লুঙ্গি আর হাতা গোটানো শার্ট, মুখে সিগারেট, একদম ফুরফুরে মেজাজ। একটা বড় বিদেশি গাড়ি ছিল, নিজেই ড্রাইভ করতেন। মাঝে মাঝে মেজদার শ্যালক শালিকারাও আসতেন। গীতাঞ্জলি থেকে সান্তাকুজের জুহু বিচ বেশি সময় লাগতো না। জুহু বিচের ওপাশে তখন কোনো বস্তি ছিল না। চাঁদনি রাত, গান শুনতে চাইলেই একের পর এক শুনিয়ে দিতেন। কখনো বাংলা, কখনো হিন্দি, রবীন্দ্রসঙ্গীত শোনাতেন। মুগ্ধ হয়ে শুনতাম, অদ্ভুত এক শিহরণ হতো। আমার মনে হতো এক কিন্নর কণ্ঠের অতি জাগতিক এক সুরেলা নিবেদন, প্রকৃতিও যেন তন্ময় হয়ে শুনছেন। নিশ্চুপ সমুদ্র আর এই মায়াবী রূপলি রাত, সব মিলিয়ে ওই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না। ধন্যবাদ।